পান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Cigarette smoking and consumption of alcohol are injurious to health. টিম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোন রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। আমাদের চোখের সামনে এমন অনেক কিছুই থাকে যা আমরা সচরাচর তার গুরুত্ব উপলব্ধি করতে পারি না। খোলা চোখে যা দৃশ্যমান হয় তার পূর্ব ইতিহাস আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। ফলত না জেনেই সেই অজানা বিপদের সামনে এগিয়ে যায় মানুষ, যা একসময় মৃত্যুর কড়াল ছায়া ঘনিয়ে আনে জীবনে। আজকের গল্পটি ঠিক সেই রকমই এক গল্প, যা নির্মিত হয়েছে এক আরবান লেজেন্ডের উপর নির্ভর করে। আমাদের আজকের নিবেদন লেখক আবির অধিকারীর কলমে এক ভয়ঙ্কর পিশাচির গল্প পড়ি। গল্প পাঠে সোমদর্শী, বিভিন্ন চরিত্রে অমিত, রাজ চট্টোপাধ্যায়, পার্থ মুখার্জি ও গীতিকা। পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি, শব্দ সংযোজন ও মাস্টারিং রিম্পা ঘোষ, এডিটিং, স্পেশাল এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স ও নির্দেশনায় সোমদর্শী এবং সূত্রধারে আমি রৌনক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, গ্রাম বাংলার পটভূমিকায় ভয়ঙ্কর এক পিশাচের গল্প পড়ি। শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা। পথ চলতে বড্ড কষ্ট হচ্ছে শান্তনুর। এতটা চড়াই একটানা ওঠার জন্য নিয়মিত অভ্যাস দরকার, আর শান্তনুর সে অভ্যাস একেবারেই নেই। মোংলার চড়াইতে উঠতে উঠতে এই ধ্রুব সত্যটি হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। হাঁটতে হাঁটতে তো তার একবার মনেও হয়েছিল যে সত্যিই মোংলাতে তার ট্রান্সফার নিয়ে আসাটা ভুল হয়নি তো। অফারটা বড্ড খেলোভাবে এসেছিল তার কাছে। ওপর মহল থেকে নোটিশ পাঠানো হয়েছিল ট্রান্সফার অর্ডারের। শান্তনু খুব একটা আগ্রহ দেখায়নি, কিন্তু বহু বছরের সিনিয়র ধীরেনবাবুর কথা সে একেবারে ফেলতে পারেনি। দরাজ গলায় নিজের কেবিনে ডেকে একদিন ধীরেনবাবু বললেন, শোনো বসাক, বুঝতেই তো পারছো এই অর্ডারটা না ফেলা যাবে না। তুমি খুব নিষ্ঠাবান কর্মঠ কর্মচারী, আর ওপর মহলে আমার একটু চেনা জানা আছে, ও আমি বলে দেবো। এবার তুমি বলো তো, মোংলা যেতে আপত্তি নেই তো? মনে একরাশ বিরক্তি থাকলেও মুখে একটা কষ্টকর হাসি নিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল শান্তনু। গোছগাছ করে বেরোনোর আগের দিন ধীরেনবাবু নিজেই শান্তনুর বাড়িতে এসেছিলেন। পিঠে হাত রেখে বলেছিলেন, দেখো বাবা, মোংলা পাহাড়ি জায়গা হলেও সেখানকার অধিকাংশ লোক বাঙালি, ভেবো না, ঠিক মানিয়ে নেবে তুমি। কথাগুলো ভেবেই রাগে জ্বলে উঠল শান্তনু। বুড়োর নামে সাপসাপান্ত করতে করতে এগোতে লাগলো সামনের দিকে। রাগের কারণ বুড়ো ধীরেনবাবুর মিষ্টি কথার ট্রান্সফার অর্ডার নয়, বরং এই রাত বিরেতে মোংলা স্টেশনে কোনো লোক না থাকায় চাপা বিরক্তিটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়। একে তো শীতের রাত, পাহাড়ি অঞ্চলে এই সময়ে মানুষজন বাড়িতে ঢুকে আগুনের সামনে হাত সেঁকতে বসে, আর এই সময় ট্রেন থেকে নেমে শান্তনু স্বাভাবিকভাবেই কাউকে খুঁজে পায়নি। এদিক ওদিক খুঁজতে খুঁজতে টিমটিমে আলো জ্বলা একটি চায়ের দোকান খুঁজে পায় সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা চায়ের অর্ডার দিয়ে সে বলল, আচ্ছা বলতে পারেন মোংলা পোস্ট অফিসটা কোন দিকে? দেখুন বাবু, এই পোস্ট অফিস তো হুই পার পানে। কোথায়? ওই দিকে? হ্যাঁ বাবু, কিন্তু একটা কথা বলি, এখন তো ওপানে যাওয়া চলবে নি।
কেন? না না, ও তেমন কিছু না। আসলে ও পাশটা তো ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে রাস্তা, তাই রাতের বেলা ওপানে কেউ যায় না। ও ঠিক আছে, আমি চলে যাব। দিন আপাতত চাটা দিন। এই ঠান্ডায় পথ চলার আগে একটু গা গরম করে নিই। চা খেয়ে দোকানির কাছ থেকে বিদায় নিয়ে সেই যে পথ চলা শুরু করেছে শান্তনু, পর থেকে পুরনো ঘটনাগুলো মাথায় ভিড় করে আসছে। বুকের কাছটা কেমন চিনচিন করছে শান্তনুর। এক টানা চড়াই উঠতে উঠতে শ্বাসে আর কুলোচ্ছে না তার। একটু দাঁড়িয়ে হাঁপাতে লাগলো সে। হঠাৎ এক জায়গায় তাকিয়ে ঘামে ভেজা চোখ দুটো একেবারে স্থির হয়ে গেল। কি অপূর্ব! বাহ, চোখ ফেরানো যায় না। মোংলার মতো এইরকম এক অখ্যাত জায়গায় যে এ ধরনের শিল্পী থাকতে পারে, এ যে স্বপ্নের অতীত। রাস্তার এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 5টি মূর্তি। আরো একটু কাছে গিয়ে দেখতে লাগলো শান্তনু। চাঁদের আলো সেই মূর্তিগুলো চকচক করে কি অপূর্ব যে লাগছে, তা ভাষায় বর্ণনা করতে পারছে না সে। নিখুঁত হাতের কাজ ফুটে বেরোচ্ছে প্রতিটি ভাঁজ থেকে। কিন্তু একটা বিষয় যেটা মূর্তিগুলোকে সুন্দরের বদলে বিভৎসতায় পরিণত করেছে। প্রতিটি মূর্তি পুরুষের, আর প্রত্যেকটি মূর্তির মুখের দিকে তাকালে স্পষ্ট মনে হয় সেগুলো যেন আর্ত চিৎকার করছে। জঙ্গলে ঘেরা মোংলার পাহাড়ি রাস্তায় দিনের আলোয় হয়তো এই মূর্তিগুলো শৈল্পিক প্রশান্তি দিতে পারত, কিন্তু এই শীতের রাতে গা ছমছমে ভয়ের তীব্র স্রোত ছড়িয়ে দিচ্ছে। যদিও বেশিক্ষণ সেখানে দাঁড়ালো না শান্তনু। জোর কদমে পা চালিয়ে সামনের দিকে এগোতে লাগলো সে। যতই সামনের দিকে এগোতে লাগলো, ততই যেন একটা অজানা অস্বস্তি তাকে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরল। এদিক ওদিক উঁকিঝুঁকি মেরে এই উটকো অস্বস্তির কোনো কারণ খুঁজে না পেয়ে শেষমেশ আর এক প্রশ্ন দিতে শুরু করে দিল বুড়ো ধীরেনবাবু ও সেই নাম না জানা শিল্পীর নামে। মনের গজগজানিটা শেষমেশ মুখে এসে আশ্রয় নিল। কোনো মানুষ আসে এই ইঁদু জায়গায়? না আছে কোনো ভালো পরিষেবা, না আছে একটা ঠিকঠাক রাস্তা। সবাই বিট লেবুরোর চালাকি। কি না, তোমার কোনো কষ্ট হবে না বসাক? আরে হাঁপিয়ে হাঁপিয়ে ছাতি ফেটে গেল, আর কষ্ট? যত সব ইয়ের মতো কথা। আর একটা শিল্পীকে দেখো, এমন মূর্তি বানিয়েছে যে মূর্তিগুলো তার স্বরে ছেড়ে দেমা কেঁদেমাচি করছে। বুঝবুক জায়গা একটা। একটাও লোকের মশাইয়ের কি মন ভালো নেই? আচমকা এক নারী কণ্ঠ কানে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ল শান্তনু। চারিদিক চাপ চাপ কুয়াশায় ভালো মতো ঠাহর করতে না পেরে শান্তনুর গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমতা আমতা করে জড়ানো গলায় সে বলল, কে? কেউ কি আছেন? ভয় পাচ্ছেন বুঝি? ভয় পাবেন না, আমি রোজ আসি এই জায়গায়, কিছুই কোনোদিন দেখিনি। মোংলার মতন এমন শান্ত জায়গা বড্ড কম আছে। এতক্ষণে অন্ধকারে কুণ্ডলি কাটিয়ে উঠতে পেরেছে শান্তনু। চোখ দুটো সয়ে আসতেই সে দেখতে পেল অপরূপ লাবণ্যে ভরা এক পরমা সুন্দরী রমণী তার সামনেই দাঁড়িয়ে কথা বলছে। ব্যবধান এই হাত পাঁচে হবে। নিজের অহেতুক ভয়টাকে নিজেই ধিক্কার দিল সে। তারপর তড়িঘড়ি করে বলে উঠল, মাফ করবেন, আসলে প্রথমে আপনাকে খেয়াল করিনি। আসলে স্টেশনের কাছে ওই দোকানি ভদ্রলোকটি বলেছিলেন যে রাতের দিকে নাকি রাস্তায় কেউ আসে না, তাই কারোর অস্তিত্ব আশাই করিনি। এমন ঘন জঙ্গলে অমন বিদঘুটে 5টা মূর্তির মাঝে কেউ যদি হঠাৎ কথা বলে ওঠে, ভয় না হোক, চমকানোটা নেহাত অস্বাভাবিক কি? আমার মূর্তিগুলি বুঝি বিদঘুটে, এটা বলতে পারলেন আপনি? হে মা, ছি ছি, ক্ষমা করবেন, আমি না ওইভাবে বলতে চাইনি। আসলে শিল্পকর্মে আমি মোটেও সমজদার নই। সমালোচনা আমার দ্বারা হয় না। বিশ্বাস করুন,
অপূর্ব এই মূর্তিগুলো, কি নিখুঁত কাজ! পাথর খণ্ডের মধ্যে যে এমন প্রাণ প্রতিষ্ঠা করা যায় তা না দেখলে কল্পনা ছাড়া আর কিছুই মনে হবে না। আসলেই ঠান্ডা রাতে এমন রাস্তার ধারে আর্তনাদ করা মূর্তিগুলোকে দেখে যার নাই ঘাবড়ে গেছিলাম। তা আপনি বুঝি ওই মূর্তিগুলো তৈরি করেন? কথাগুলো বলতে বলতে ঘাটটা স্বাভাবিকভাবেই মূর্তিগুলোর দিকে ঘুরে গিয়েছিল শান্তনুর। প্রশ্নটা শেষ করেই সামনের দিকে তাকিয়ে হকচকিয়ে উঠল সে। কোথায় গেল মেয়েটি? একটু আগে অবধি তো এখানেই ছিল না। আশ্চর্য, ওর মূর্তিগুলোকে বিটঘুটে বলা থেকে ও রেগে চলে গেল। ঈশ্বর জানেন। ভাবনার মাঝে হঠাৎ ছেদ পড়ল। কেউ যেন ডাকছে কাউকে। কান খাড়া করে শুনতে লাগলো শান্তনু। প্রথমে বুঝতে না পেরে থমকে দাঁড়িয়ে পড়েছিল শান্তনু। পোস্ট অফিসের নামটা শুনেই ঘোলাটে জলটা পরিষ্কার হয়ে গেল। লোকগুলো তাকেই খুঁজছে। এই যে এই যে এই যে মশাইরা, আরে আমি এই দিকে। বেশ জোরের সাথেই বলে উঠল শান্তনু। এই হাড় কাঁপানো ঠান্ডা তার কাছে অসহ্য হয়ে উঠেছে ধীরে ধীরে। যেন হঠাৎ করেই ঠান্ডাটা দ্বিগুণ বেড়ে গেছে। গলার আওয়াজে লোকগুলো তার কাছে এগিয়ে এলো। তাকে দেখতে পেয়ে লোকগুলো যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। চট করে একজন তার হাতের মালপত্র প্রায় ছিনিয়ে নিল। অন্যজন বলে উঠল, বাবু বড্ড ঠান্ডা পড়িছে, চটপট চলেন, যেতে যেতে কথা হবে কোনে। শান্তনু আর কথা না বাড়িয়ে হাঁটা লাগালো ওদের সঙ্গে। পথের বাঁকটা ঘুরে যাওয়ার সময় অজান্তেই শান্তনুর চোখ চলে গেল সেই মূর্তিগুলোর দিকে। পরক্ষণেই যেন চমকে উঠল। প্রথমে যখন দেখেছিল ওদের মুখে ভয়ানক আর্তনাদ ছিল, কিন্তু এখন সেই মুখে হাসির রেখা ফুটে উঠছে না। না 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 না, তা কি করে হয়? চোখ দুটো ভালো করে কচলে নিল শান্তনু। তারপর হাঁটতে লাগলো লোকগুলোর সঙ্গে। সপ্তাহখানেক কেটে গেছে। মোংলা খুব একটা খারাপ জায়গা নয়। শান্তনুর মন এখানে এক প্রকারে লেগেই গেছে। পোস্ট অফিসে খুব একটা কাজ নেই এখন। আগে ছিলেন রঙ্গন সরকার, বুড়ো মানুষ আর পারছিলেন না, তাই তিনি সদ্য রিটায়ার করেছেন। যাওয়ার আগে সমস্ত কাজ তিনি বেশিরভাগটাই গুছিয়ে দিয়ে গেছেন। আগে থেকেই তিনি নাকি খবর পেয়ে গিয়েছিলেন শান্তনু নামের এক যুবক আসতে চলেছে। তাই সবে এসে শান্তনুর যে এত কাজে প্রেশার ভালো লাগবে না তা বেশ ভালোই জানতেন তিনি। যেদিন শান্তনু মোংলায় এসে পৌঁছায় তার পরের দিনই সরকার মশাই তাকে ডেকে পাঠালেন। শান্তনু আসতেই তিনি যার পরনাই খুশি হলেন। ভদ্রলোক বসেই ছিলেন। ওকে দেখে একগাল হেসে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, এসো এসো এসো, বড্ড ভালো লাগলো তোমার আশাতে। প্রায় 25টা বছর কেটে গেল মোংলায়। বিয়ে টিয়ে কোনোদিন করিনি, তাই বাবু ওই সাংসারিক ঝুট ঝামেলা আমার নেই। এই কটা বছর কেবলমাত্র ওই 3টে জায়গা করেই মরেছি, পোস্ট অফিস, রেল স্টেশন আর এই বাড়ি। একটানা এতগুলো কথা একসাথে বলে ভদ্রলোক দম নেওয়ার জন্য থামলেন। শান্তনু চুপ করেই ছিল। মধ্যে মধ্যে এক দুবার সৌজন্যের হাসি হেসেছে মাত্র। কথাগুলো শুনতে শুনতে সে বুঝে গেল যে সরকার মশাইয়ের কথা বলার লোকের সংখ্যা বাতিলের খাতায় লেখা হয়। সহকর্মী যারা ছিলেন বুড়ো মানুষ ভেবে একটা সময়ের পর আর পাত্তাই দিতেন না। তাই শান্তনুর লোকটার প্রতি বড্ড সহানুভূতি জন্মালো। হালকা হেসে ভদ্রলোকের হাত দুটো ধরে শান্তনু বলে উঠল, স্যার ভাববেন না, আমি প্রায়ই আপনার সাথে এসে দুটো কথা বলে যাব। আমিও নতুন, আমারও সে অর্থে কথা বলার লোক নেই। আর এই আড্ডার ফাঁকে কাজ কারবার আরো ভালোভাবে আপনার কাছ থেকে শেখা যাবে। ছলছল করে উঠেছিল সেদিন রঙ্গন সরকারের চোখ দুটো। যাওয়ার সময় সরকার মশাই বলেছিলেন তাকে যেন স্যার না বলে কাকাবাবু বলে ডাকা হয়। শান্তনু তো তার ছেলের বয়সী। প্রণাম করে শান্তনু সেদিন বেরিয়ে এসেছিল ওখান থেকে।
তারপর বাকি কাজ ও নিজের জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে নিতেই সপ্তাহখানেক লেগে গেছে শান্তনুর। দরকারি কাজের পাঠ সে আগেই চুকিয়ে ফেলেছে, তাই এখন অতটা কাজের চাপ নেই। এই কদিনে শান্তনু মুংলা দেখার বিন্দু মাত্র সময় পায়নি, তাই এক রবিবার সে ঠিক করল জায়গাটা একবার ঘুরে দেখবে। মুংলায় যানবাহন বলতে তেমন কিছুই নেই। বেশিরভাগ লোকের জীবিকা এখানে ধাপ চাষের উপর নির্ভর করে। দলছুট কয়েকজনের দোকান রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, তাই আর 7-5 না ভেবে শান্তনু একাই বেরোল। দুপুরে খাওয়া শেষ করে শান্তনু আস্তে আস্তেই হাঁটছিল। দুপাশে বনফুলের ঝোপ, পাথরের ঢিপিতে গজিয়ে ওঠা কচি ঘাস, সব মিলিয়ে একটা মন মাতানো আভাস পেতে লাগলো শান্তনু। প্রকৃতির ঢেউ বিকেলের বালির চরকে ছাপিয়ে যখন গোধূলি বেলার জানান দিল, তখন শান্তনু খেয়াল করল সে হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসে পড়েছে। দূর পাহাড়ের কোলে ডুবে যাওয়া সূর্যটা যেন আলগোছে দুলছে। আকাশের কোলে ছড়িয়ে পড়ছে পরন্ত সূর্যের লাল চাদর। এক দৃষ্টে তাকিয়ে রইল সেই দিকে। একটু আগে জেগে ওঠা খেয়ালটা আবার জেগে উঠল একটা কর্কশ পাখির ডাকে। চমকে উঠল শান্তনু। অনেকটা দেরি হয়ে গেছে, এবার ফেরার পথ না ধরলেই নয়। আরে, জায়গাটা কেমন চেনা চেনা লাগছে না? শান্তনুর মস্তিষ্ক সময় নিলেও তার চোখ দুটো খুঁজে বেড়াতে লাগলো কাউকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর চোখ দুটো নিবদ্ধ হলো একটা দিকে। এইবার বিদ্যুৎ বেগে তার মনে পড়ে গেল জায়গাটার কথা। এই সেই স্থান যেখানে সেই ভয়ানক মূর্তিগুলোকে শান্তনু প্রথমবার দেখেছিল। স্তম্ভিত হয়ে শান্তনু দাঁড়িয়ে পড়ল সেখানে। আজ তার কেমন যেন একটা ভয় লাগছে না? ছেলেবেলা থেকেই ডান পিটে স্বভাবের ছেলে সে। নিশুতি রাতে গ্রামের মাটির বাড়িতে একবার লুকিয়ে শেয়ালের ছানা এনে রেখেছিল। তারপর সারা বাড়িতে জানতে পেরে সে কি হইচই। কই, শেয়ালের ছানা ধরতে তো এত ভয় করেনি। তাহলে আজ কি হলো? আজ আবার কি মনে করে? মিষ্টি সেই নারীর ডাকে চমকে উঠে পেছনে তাকালো সে। সেই দিনকার মেয়েটি। হঠাৎ কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ল শান্তনু। প্রায় আমতা আমতা করে বলে উঠল, না, আমি দুপুরের পর একটু বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে না খেয়াল করিনি কখন এই জঙ্গলের দিকে চলে এসেছি। ও, আমি ভাবলাম আপনি হয়তো আবার আমার মূর্তিগুলোকে বিচ্ছিরি বলতে এলেন। এবার শান্তনুর মনে পড়ে গেল যে আগেরবার সে কি বলেছিল। তারপর ভদ্রমহিলার কাছে ঠিক করে ক্ষমাটাও চাইবার সময় পায়নি সে। তাই এবার বেশ জোরের সাথেই বলে উঠল, দেখুন, আমি ওরকম কিছু বলতে চাইনি। আচমকা ওরকম 5টা মূর্তি রাতের বেলায় দেখে আমি বড্ড ঘাবড়ে গেছিলাম, তাই হয়তো ওরকম বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করবেন না। আপনি দেখছি বিনয়ের অবতার। এত ঘাবড়াবেন না। মনের আবেগ কজন ঠিক করে প্রকাশ করতে পারে বলুন তো? আর আপনি তো সেই আবেগেরই একটা অংশ, মানে ভয় পেয়েছিলেন, তাই না? না, ঠিক ভয় নয়, চমকে। না, ওটা চমকানো নয়, ওটা ছিল ভয়, বিশুদ্ধ ভয়। মেয়েটির আচমকা চিৎকার ও এই রকম কথায় শান্তনু বেশ থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। এ কি পাগল? শান্তনু কেমন যেন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ফাঁকা রাস্তায় একজন মহিলার এই রকম চিৎকার আশেপাশের লোকজনকে ভুল বোঝাতে পারে। এই ভেবে শান্তনু পরিস্থিতিটাকে একটু সামাল দিল। আপনি ঠিক আছেন? মেয়েটি পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল। এমন করে পরের কথাগুলো বলে উঠল যেন একটু আগে কিছুই হয়নি। আপনি দেখছি বড্ড ভীতু। আচ্ছা ছাড়ুন, আপনার ব্যাপারে তো কিছুই জানা হলো না। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আগে আমি আমার নামটা বলি। আমি হলাম পরী, আর আপনি? শান্তনু যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে।
মেয়েটা কি অদ্ভুত, এমন শান্ত গলায় মিষ্টি হেসে কটা মানুষ তার সাথে কথা বলেছে তা তো তার নিজেরও মনে পড়ে না। হলোই বা একটু জেদি, তাতে হয়েছেটা কি? এমন শিল্পবোধ, এমন ভুবন মোহিনী রূপ কজনের আছে? কি হলো বলুন? আমি আমি শান্তনু বসাক, এই আপনাদের মোংলা পোস্ট অফিসের নতুন আধিকারিক। ও আচ্ছা, কিছু মনে করবেন না, একটা কথা বলবো। আপনার গালে ওই দাগটা কিসের? প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গেই প্রাকৃতিক নিয়মে শান্তনুর ডান হাতটা উঠে নিজের গালের কাটা দাগটা স্পর্শ করল। এক পেশে একটা হালকা হাসি দিয়ে সে বলল, ওটা তেমন কিছু নয়, ছেলেবেলায় ঘুড়ি বানাতে গিয়ে মাঞ্চার ধারালো তারে কেটে যায়, তারপর থেকেই ওই দাগ আছে এখনো। কথাটা বলার পর মুহূর্তেই শান্তনুর শরীরে বিদ্যুৎ খেলে গেল। পরিতার ওই কোমল হাত শান্তনুর গালে বুলিয়ে দিচ্ছে। কি ঠান্ডা, কি কোমল হাত! শান্তনুর মনে হতে লাগলো সারা পৃথিবীটা যেন থমকে গেছে, আর ওরা দুজন যেন হাজার হাজার যুগ ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে। একটা মিষ্টি গন্ধে চারিদিকটা ভরে উঠল। কি সুন্দর, কি স্বর্গীয় অনুভূতি! মেয়েটাকে কি সুন্দর দেখতে, তাই না? আচ্ছা, এমন সুন্দরতা শান্তনু কি আগে কোনো জায়গায় কোনো মেয়ের মধ্যে উপলব্ধি করেছে? কই, না তো, মনে পড়ে না তো। অবিবাহিত শান্তনুর মনে প্রেমের জোয়ার খেলে গেল। কি হে শান্তনু, হ্যাঁ তোমার ব্যাপার কি? বুড়োকে কি ভুলে মেরে দিলে নাকি? চোখ তুলে শান্তনু দেখল তার কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকছেন সরকার মশাই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল সে, হাসি হাসি মুখ করে বলল, আসুন কাকাবাবু, ভালো আছেন তো? যাক, তাহলে সেদিনের কথাটা মনে রেখেছো দেখে বেশ ভালো লাগলো। জানো তো বাপু, আর এই বুড়ো বয়সে ওই স্যাটটার পোষায় না। কর্মজীবনে তো কম শুনলাম না, সকালে বিকেলে উঠতে বসতে, উফ, শব্দটার প্রতি না ঘেন্না ধরে গেল। যাক, ও কথা এখন থাক কাকাবাবু, কি খাবেন বলুন তো? চাই বলো, তবে ওই লাল চা, বিনা চিনি। বেশ, দাঁড়ান। হরিদা, ও হরিদা, দুটো লাল চা বিনা চিনি বলে দাও। এইবার বলো তো বাপু, হ্যাঁ সেদিন তো বুড়োকে ভাঁওতা দিলে আসবে বলে, তারপর তো একদিনও চোখে দেখলুম না যে তুমি এলে আমার বাড়িতে। বলি ব্যাপার কি হে? হ্যাঁ, কাজও তো তেমন নেই, তাহলে সারাদিনে করোটা কি? সন্ধে হওয়ার অপেক্ষা করি। মানে? শান্তনুর কথায় চশমাটা নাকের কাছে তুলে গোল গোল চোখে অবাক হয়ে প্রশ্ন করলেন সরকার মশাই। অন্য কিছুর একটা আঁচ পেয়েছেন যেন। এই অজানা অচেনা জায়গায় শান্তনু সন্ধ্যের জন্য অপেক্ষা করে, এই কথাটা যেন বৃদ্ধ রঙ্গন সরকারের কানে খট করে বাজল। কি জানেন কাকাবাবু, আপনার থেকে কিছু লুকোবো না। আমি আসলে মানে একটি মেয়ের প্রেমে পড়েছি। হ্যাঁ, এই সেই বাবা জীবন যে ঝুটিয়ে ফেললেন। তুমি এটিকে, আর সন্ধে বেলায় বা কি করো? মেয়েটির নাম পরি। সকাল থেকে নাকি ওর বাবা মা কাজে বেরিয়ে যায়, তাই ছোট ভাইদের ওকে একাই সামলাতে হয়। তাই সন্ধ্যেতে একটু সময় পেলে ও আসে, আমরা স্টেশনের কাছেই চড়াইতে দেখা করি, দুজন দুজনের কাছে প্রাণের কথা বলি। ওর জন্য আমি বনফুলের মালা নিয়ে যাই। মোংলা আমায় এক অমূল্য সম্পদ দিয়েছে কাকাবাবু। ওহে, তুমি তো দেখছি পাগল প্রেমিকের মতো করছো হে। কিন্তু মোংলায় ওই নামের যে কোনো মেয়ে আছে তা তো জানি না বাবু। মেয়েটি কি করে? মূর্তি করে। ওই যে চড়াইয়ের ধারে 5টি মূর্তি, ও তো পরি করেছে। কি বললে? হ্যাঁ, মানে চড়াইয়ের ওই পাশবিক মূর্তিগুলো ওই মেয়েটির গড়া? কিন্তু কি হয়েছে কাকাবাবু?
না না না, মানে তেমন কিছু নয়। কিন্তু বাবা শান্তনু, তুমি তুমি এই বুড়োর একটা কথা রাখবে বাবা? ও পথে আর যেও না। এই বলেই সরকারমশাই উঠে দ্রুত পায়ে বেরিয়ে চলে গেলেন অফিস থেকে। শান্তনু বেশ অবাক হয়ে তাকিয়ে রইল ওর চলে যাওয়ার দিকে। হঠাৎ এই পরিবর্তনে বেশ অবাক হলো সে। সেদিন আর শান্তনু মন বসাতে পারছিল না কাজে। আচ্ছা, কাকাবাবু কেন তাকে বাধা দিলেন পরীর সাথে দেখা করতে? ব্যাপারটা কি? যতই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকলো, ততই অস্বস্তিটা ক্রমেই বেড়ে উঠছিল শান্তনুর। ঠিক করল, এইভাবে ভাবলে নানা অপ্রাসঙ্গিক বিষয়ে মাথায় এসে গুলিয়ে দেবে মাথাটাকে। মনটাকে অন্যদিকে ঘোরাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে শান্তনু গেল মুংলা লাইব্রেরিতে। এ বই সে বই উল্টাতে উল্টাতে সে হাতে পেল একটা বিচিত্র বই। বইটির নাম অলৌকিকের নানান রূপ। 2-3টে পাতা উল্টাতে উল্টাতে বইটা শান্তনুর ভালো লেগে গেল। প্রথম পাতায় দেখল একজন চেনা মানুষের সই পর্যন্ত রয়েছে, রঙ্গন সরকার। ও বাবা, সরকার মশাইয়ের যে এদিকেও ন্যাক আছে কে জানত। রেজিস্টারে বইটাকে ইস্যু করিয়ে বাড়ি ফিরে শান্তনু বইটা নিয়ে বসল। প্রেতজনী প্রাপ্ত প্রায় সকল প্রেতের কথা এখানে উল্লেখ আছে। এদের কিছুর কিছুর গল্প ছেলেবেলায় ঠাকুরমার কাছে সে শুনেছে। কিন্তু হঠাৎ এটা কি? প্রায় আবছা হয়ে যাওয়া একটা পাতায় চোখ আটকে গেল শান্তনুর। সেখানে লেখা আছে পিছলপেরি নামে এক প্রেতিনীর কথা। নামটা বড্ড অচেনা বলে শান্তনু পড়তে লাগল। যখন কোনো নারী তার অপূর্ণ ইচ্ছা নিয়ে মৃত্যুবরণ করে, তখন সে পিছলপেরিতে রূপান্তরিত হয়। পিছলপেরির পায়ের পাতা উল্টে থাকে, আর এরা বড়ই ভয়ানক হয়। পড়তে পড়তে শান্তনুর মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। এতক্ষণ তার ঘরের কাঠের চেয়ারে বসে বইটা পড়ছিল। এবার হঠাৎই কেমন একটা ঘুমঘোর তাকে আবিষ্ট করে ফেলল, এবং সে কিছুতেই এই অসহ্য ঘুমঘোর কাটিয়ে উঠতে পারল না। হাত থেকে বইটা মাটিতে পড়ে গেল, আর শান্তনু ডুবে গেল অতল ঘুমের সমুদ্রে। ঘুমের ঘোরটা যখন কাটল, তখন বাইরে অন্ধকার হয়ে এসেছে। জানলা দিয়ে তাকাতেই সে দেখতে পেল সূর্য কখন ডুবে গেছে। সন্ধ্যা হয়ে রাত হওয়ার উপক্রম। ধাঁ করে শান্তনুর মনে পড়ে গেল আজ তো পরীর সাথে দেখা করার কথা। হুড়মুড় করে উঠে পড়ল শান্তনু। এ কি মাথাটা প্রচন্ড ভার লাগছে তার। যাই হোক, আজকে তাকে তার মনের কথা বলতেই হবে। সোয়েটারটা কোনো রকমে গলিয়ে শান্তনু বেরিয়ে পড়ল সেই চড়াইয়ের দিকে। পথে যেতে যেতে আজ শুধু সে একটাই কথা ভাবছিল, কি করে যে একটা গোটা মাস কেটে গেল খেয়ালই করেনি। কাজ তো শুধু বাহানা। দিনের পর দিন সূর্য ডুবলেই তার মনটা ছটফট করে উঠত কখন তার সাথে দেখা হবে এই নিয়ে। মোংলা আর যাই হোক, শান্তনুকে তার জীবন সঙ্গিনী দিল, এই বা কম কি। চড়াইয়ের কাছটায় পৌঁছে অজান্তেই শান্তনুর মুখে হাসি ফুটে উঠল। ওই তো পড়ি, তার জন্য অপেক্ষা করছে। ওর চুলগুলো এলোমেলো হাওয়ায় পাখির পালকের মতো ভাসছে। কাছে গিয়ে সে ডাকল, পড়ি, সরি গো, অনেকটা দেরি করে ফেললাম না? জানো, আজ অফিসে কাকাবাবু এসেছিলেন। উনি তোমার সাথে মিশতে বারণ করলেন। দেখো, আমি এসেছি। সত্যিকারে তোমাকে ভালোবেসে ফেলেছি কিনা। পরি এতক্ষণ উল্টো দিকে ঘুরেছিল তার 5 নম্বর মূর্তিটির সামনে। সেভাবে থেকে থমথমে গলায় বলল, জানো, আমার যখন 18 বছর বয়স ছিল, তখন আমাদের গ্রামের একটি ছেলে তোমার মতোই বলেছিল আমায় নাকি সত্যিকারের ভালোবাসে সে। আমিও ভালোবেসে ফেলেছিলাম। স্বপ্ন দেখেছিলাম একসাথে ঘর বাঁধবো, সুখে সংসার করব।
বাবা চাষের কাজ করতেন, দেনা করে আমাদের বিয়ে দেন। বিয়ের 2 মাসের মধ্যে একদিন মদ খেয়ে সে আমার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এই চড়াইয়ের ধারের জঙ্গলে। কি যা তা বলছো, জল জ্যান্ত তুমি আমার সামনে দাঁড়িয়ে। সে যাই হোক, জানো তো আজ একটা বইতে একটা দারুণ জিনিস পড়লাম, আরবান লেজেন্ডস। নামটা বেশ অদ্ভুত, পিছল পেরি। কোন নারী নাকি অপূর্ণ আশা নিয়ে প্রাণ ত্যাগ করলে পিছল পেরি হয়। আর তার বিশেষত্ব হলো তার পায়ের পাতা নাকি উল্টো দিকে থাকে। এই সময় এরকম গল্পকে বিশ্বাস করে? তুমি বলো তো। কথাটা শেষ হওয়া মাত্রই পিছন ফিরে শান্তনুর দিকে তাকালো পড়ি। ওর এইরকম রুক্ষ রূপ সে আগে কখনো দেখেনি। এই রূপ দেখে রীতিমতো ভয় পেল শান্তনু। কি ব্যাপার, পরীকে এইরকম লাগছে কেন? কোনো কারণে সে কি তার উপর রেগে গেছে? পরীর ওই রকম রুক্ষ মুখে শান্তনুকে অবাক করে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসি। হিস হিসে স্বরে সে বলল, কি বললে? পায়ের পাতা দুটো উল্টো? আচ্ছা, নিচের দিকে তাকিয়ে দেখো তো এইরকম কি। বলেই পরী নিচের দিকে তাকালো। শান্তনু বিস্ময়ে দেখল পরীর পায়ের পাতা দুটো কেমন ঘুরে যাচ্ছে। সাথে সাথে পরীর সেই ভুবন ভোলানো রূপ পরিবর্তিত হয়ে দেখা দিল অত্যন্ত কুৎসিত ভয়ঙ্কর নারকীয় এক রূপে। এ কে? পরী না পরীর বেশে নরকের কোনো বিভৎস প্রেতিনী? এই দৃশ্য দেখতে দেখতে ঘামতে লাগলো শান্তনু। আর তখনই শুনতে পেল গগনভেদী স্বরে পরী বলছে, তোমার মতো এর আগে এই 5 জন আমায় সত্যিকারের ভালোবেসেছিল। হ্যাঁ, আমিও তাদের আমার থেকে দূরে রাখিনি। এসো শান্তনু, এসো, তোমাকেও আমি দূরে রাখবো না। এসো আমার কাছে, এসো, এসো আমার কাছে, এসো, এসো। এই বলে পরী কামড়ে ধরল শান্তনুর ঠোঁট, চুষতে লাগলো দেহের সব রক্ত। ভয়ঙ্কর আর্তনাদ করতে করতে শান্তনু শুনতে পেল হাসি, রক্ত জল করা হাসি। হ্যাঁ, হাসি। মূর্তিগুলো হাসছে, পাগলের মতো অট্ট হাসি হাসছে। ধীরে ধীরে শান্তনুর শরীরটা অবশ হয়ে এলো, চোখ বুঝে এলো তার, তলিয়ে গেল অতল গভীরে। ঘটনাটা এমন নিঃশব্দে ঘটল যে তার প্রমাণ কেউ পেল না। মোংলা যে এমনভাবে হিংস্রভাবে শান্তনুকে গিলে নেবে তা কেউ বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি। সেদিনের পর থেকে সরকার মশাই আর পোস্ট অফিসের দিকে যাননি। না, তিনি ডেকেও পাঠাননি শান্তনুকে। সেদিনকার ঘটনার আকস্মিকতায় তিনি এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে বাড়ি থেকে আর বেরোতে পারেননি তিনি। বহুদিনের এক ধূলিমলিন কাহিনী তার বারবার মানসপটে উকি দিয়ে যাচ্ছিল। কবেকার কথা হবে সেটা? 1 যুগ হয়ে গেল বোধহয়। তখন তিনি তাজা তরুণ, সবে সবে এসেছেন এই মোংলায়। সঙ্গে এসেছিল তার একমাত্র ভাই অঙ্গন। ফিজিক্সে দারুণ মাথা ছিল তার। গ্র্যাজুয়েশন শেষ করে দাদার কাজের জায়গায় ঘুরতে এসেছিল সে। রঙ্গন সরকার স্মৃতির মধ্যে ডুবে গিয়ে ভাবছিলেন তার তরুণ বয়সের সেই দিনগুলির কথা, যখন তার ছোট ভাই অঙ্গন সরকার এক রহস্যময় মেয়ের প্রেমে পড়েছিল। সেই মেয়েটিকে তার ভাই পরী বলে ডাকত, যেন ঠিক পরীর মতোই সুন্দর তার মুখমণ্ডল। আর সেই মুখমণ্ডলে ছিল অদ্ভুত এক মায়াময়তা যা সহজেই চোখে পড়ত। তবে এই মায়া শুধু সৌন্দর্যে সীমাবদ্ধ ছিল না, তার চোখে ছিল এমন এক গভীরতা যা সহজে যে কারোর মনকে ঘায়েল করতে পারত। অঙ্গনের কাছে মেয়েটি ছিল এক স্বপ্নের মতো, এক স্বর্গীয় মায়ারূপ, যার কাছে আসলেই তার সমস্ত জীবন
অর্থ হয়ে উঠত। কিন্তু রঙ্গনের মনে সন্দেহের ছায়া ছিল। তাই তিনি বহুবার ভাইকে সতর্ক করে বলেছিলেন, অঙ্গন, এই মেয়েটার মধ্যে কিছু একটা অদ্ভুত আছে। তুই যেন ভুল পথে যাচ্ছিস বলে মনে হচ্ছে। কিন্তু অঙ্গন রঙ্গনের কথা বিশ্বাস করতে চাইত না। প্রেমে পড়লে যেমন হয় আর কি, সেও একগুঁয়ে হয়ে মেয়েটির প্রতি তার অবিচল প্রেমে আচ্ছন্ন ছিল। তবে রঙ্গনের কৌতূহল এবং সন্দেহ কেবল বাড়তেই থাকে। তিনি বহুবার ভাইয়ের সঙ্গে আলোচনায় বসেছেন, কিন্তু অঙ্গনের চোখে সেই একই আলো দেখেছেন, এক প্রগাঢ় মোহ, যা পরীর দিকে তাকিয়ে থাকলে কিছুই দেখে না। একদিন রাতে অঙ্গন ঠিক করলেন ভাইয়ের প্রেমিকার প্রকৃত রহস্য উদ্ঘাটন করবেন। নিঃশব্দে সেই চড়াইয়ের সামনে গিয়ে লুকিয়ে দেখছিলেন। হঠাৎ তিনি দেখলেন অঙ্গন এবং পরী একে অপরের দিকে তীব্র আকর্ষণ বোধ করছে। সন্ধ্যার ছায়া নামতেই রঙ্গন আড়াল থেকে দেখতে পেলেন এমন এক দৃশ্য, যা তার জীবনে দুঃস্বপ্ন হয়ে রয়ে গেছে এখনো। আলো ম্লান হয়ে গিয়েছিল, আর সেই আধো আলোতেই তিনি দেখলেন কিভাবে পরী তার ভাইয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। পরীর চোখে এমন এক দৃষ্টি ছিল যা কিছুটা শিকারীর মতো। সে দৃষ্টি বড় ভয়ঙ্কর, যেন সে শুধু অঙ্গনকে নিজের দিকে টানছে না, বরং তাকে পুরোপুরি দখল করে নিচ্ছে। সে ধীরে ধীরে অঙ্গনের ঠোঁটে চুম্বন করতে থাকে, কিন্তু সেই চুম্বন ছিল এমন এক ভিন্ন ধরনের, তার যাই হোক কোনই প্রেমময় ছিল। রঙ্গন আঁচ করতে শুরু করলো যে এ চুম্বন কোনো স্বাভাবিক চুম্বন নয়। পরীর ঠোঁট অঙ্গনের ঠোঁট স্পর্শ করতেই অঙ্গন যেন ধীরে ধীরে জড়বস্তুতে পরিণত হতে থাকে। তার শরীর ধীরে ধীরে কঠিন পাথরের মতো হয়ে যাচ্ছে। অঙ্গনের চোখ স্থির হয়ে পড়েছিল, আর মুখের উপর ভয়ঙ্কর ভয়ের ছাপ জমেছিল। রঙ্গন আড়াল থেকে এ দৃশ্য দেখে বিস্ময়ে এবং ভয়ে থমকে গিয়েছিলেন। কাঁপতে কাঁপতে তিনি দেখলেন কেমন করে তার প্রাণপ্রিয় ভাই ধীরে ধীরে পাথরের এক মূর্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর সেই পরী যে এখন তার সামনে দাঁড়িয়েছিল, তার মুখে এক মৃদু হাসি। সেই হাসি ছিল যেন বিজয়ের হাসি, যেমন এক পিশাচ শিকারকে ফাঁদে ফেলে তৃপ্তিতে হাসে। রঙ্গনের মন ভারাক্রান্ত হয়ে যায়। ভাইয়ের প্রতি অসীম মমতা ও ভালোবাসা সেইখানে বিসর্জন দিয়ে কাঁদতে কাঁদতে সেই স্থান তিনি ত্যাগ করেছিলেন। 2-4 দিন পরেও যখন শান্তনুর কোনো খোঁজ মিলল না, তখন সরকার মশাই নিজেই 4-5 জনকে নিয়ে চললেন চড়াইয়ের দিকে। মাখের কাছটাতে ঘুরতেই থমকে দাঁড়ালেন তিনি। হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে আসছে তার। ও কি, 5টার জায়গায় 6টা মূর্তি কেন? দিনের আলোয় জায়গাটাকে ততটা অস্বাভাবিক মনে হচ্ছে না কারোর, তাই সাহস করে সবাই এগিয়ে গেল মূর্তিগুলোর দিকে। 6 নম্বর মূর্তিটার সামনে আসতেই সরকার মশাই হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমার ওকে বলে দেওয়া উচিত ছিল। কেন কেন সেদিন আমি চুপ করে রইলাম? ঈশ্বর, সকলে ধরাধরি করে সরকার মশাইকে নিচের বাড়িতে নিয়ে গেল, কিন্তু সবার অলক্ষ্যে জল জল করে ফুটে রইল 6 নম্বর মূর্তিটির ডান গালের কাটা দাগটা। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।